ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন তাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শুরু করছি। ডিয়ার ভিউয়ার্স, আমি দীর্ঘদিন ধরে গরু চাষ করছি। আমার একটি ফার্ম আছে গরুর। এ কারণে আমাকে এই নেপিয়ার ঘাসের পরে ডিপেন্ড হতে হয়। যারাই ফার্ম করে তাদেরকে নেপিয়ার ঘাস বা যে কোনো ঘাসের পরে নির্ভরশীল হতে হয়। তো আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করে আসছি। এর ভিতর নেপিয়ার ঘাসটা আমি চাষ করে ভালো ফলন পাই। আমার এলাকার বিভিন্ন লোক যারা গরুর ফার্ম শুরু করতে চাচ্ছে বা শুরু করেছে, এরা জানতে চায় যে কিভাবে এই নেপিয়ার ঘাসটা তৈরি করা যায়, কিভাবে ভালো ফলন পাওয়া যায়। তো এই কারণে আমি আমার যে ক্ষুদ্র জ্ঞান বা ক্ষুদ্র যেটুকু জানতে পেরেছি নেপিয়ার ঘাস চাষ করে, সে সম্পর্কে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করতে চাই, যাতে সবাই উপকৃত হয়। এই নেপিয়ার ঘাস তৈরি করতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কেমন জমিতে এই নেপিয়ার ঘাসটা ভালো হয়। প্রায় সব জমিতে এই নেপিয়ার ঘাসটা হয়, তবে এই জমিটা উঁচু জমিতে এবং বেলে দোআঁশ মাটিতে ঘাসটি ভালো হয়। যাদের জমির সংকট আছে তারা যে কোনো জমি হলেই তারা চাষ করতে পারে, আর যাদের অনেক জমি আছে, ঘাস লাগানোর প্রচুর জায়গা আছে, তারা জমিটা যদি একটু চয়েস করে নেয় যে যে জমিতে বেলে দোআঁশ মাটি আছে সেই জমিতে তারা এই ঘাসটা রোপণ করলে তারা ভালো ফলন পাবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাকে পানি জমে থাকে এমন জায়গা নির্বাচন করলে হবে না। বছরের সবসময় জমিটা যাতে উঁচু থাকে, পানি যাতে উঠতে না পারে, এরকম জমি আপনাকে নির্বাচন করতে হবে। এই নেপিয়ার ঘাসটা হচ্ছে আপনার একবার লাগানোর পরে আপনি দীর্ঘদিন রাখতে পারবেন। দেখা যাচ্ছে 3.5, 4 বছর, 5 বছর পর্যন্ত আপনি কিন্তু একবার কাটিং রোপণ করে রাখতে পারেন। এই কারণে আপনাকে নির্বাচন করার সময় অবশ্যই গুরুত্ব দিতে হবে যে পানি যাতে বর্ষাকালেও পানি বাঁধলে হবে না, বছরের কোনো সময় পানি বাঁধতে পারবে না, এরকম একটা জায়গা আপনাকে প্রথমে নির্বাচন করতে হবে। তারপরে আপনাকে জমিটা প্রস্তুত করতে হবে। জমি প্রস্তুত করতে গেলে আপনাকে প্রথমে জমিটি 3 থেকে 4টি চাষ আপনাকে দিতে হবে, দিয়ে একদম মাটিটা গুঁড়ো করে ফেলতে হবে যাতে মাটির কোনো চাকা না থাকে। এইভাবে সুন্দরভাবে আপনাকে জমিটা প্রথমে আপনাকে চাষ দিতে হবে। জমিটা চাষ দেওয়া হয়ে যাওয়ার পরে আপনাকে এই জমি থেকে আগাছা মুক্ত করতে হবে, সুন্দরভাবে আগাছা মুক্ত করতে হবে, কারণ আগাছাটা হচ্ছে মাটির পুষ্টি খেয়ে ফেলে। তো আপনার যদি আগাছা ভালোভাবে পরিষ্কার করতে না পারেন তাহলে আপনার গাছে পুষ্টি খেয়ে ফেলবে, গাছের গ্রোথ কম হবে। এই কারণে আপনি যতটা সম্ভব আপনাকে এই আগাছাটা মুক্ত করে নিতে হবে, সুন্দরভাবে আগাছা মুক্ত করে নিতে হবে। তারপরে আপনাকে মাটিটা লেবেল করতে হবে সুন্দরভাবে, যাতে মাটিটা লেবেল হয়। মাটিটা লেবেল যদি আপনার না হয় তাহলে যেটা হবে যে আপনি যে সময় পানি জমিতে সেচ দেবেন, পানি দেবেন, ওই সময় আপনার পানিটা সব জায়গায় পৌঁছাবে না, সব গাছ সমানভাবে পাবে না, কোনো গাছ বেশি পানি পাবে, কোনো গাছ পাবে না, আপনার পানি দিতে সমস্যা হবে। এই কারণে আপনাকে জমিটা সুন্দরভাবে লেবেল করতে হবে। জমিটা সুন্দরভাবে লেবেল করার পরে আপনাকে এই জমিতে 2000 থেকে 2500 কেজি গোবর সার দিতে হবে। 2000 থেকে 2500 কেজি 1 একর প্রতি আপনাকে দিতে হবে। আপনি যদি গরুর ফার্ম করেন, আপনার গোবর থাকার কথা, যেহেতু আপনি গরুকে ঘাসটি খাওয়াবেন, কাজে আপনার আশা করা যায় যে আপনার গোবর আছে, আপনি ওই জমিতে গোবর সার দিয়ে দেবেন 2000 থেকে 2500 কেজি। অনেকে শুধুমাত্র গোবর সার ব্যবহার করেও কিন্তু আপনার এই নেপিয়ার ঘাস তৈরি করছে এবং তাদের কিন্তু ভালো ফলন তারাও পাইছে। শুধু গোবর সার ব্যবহার করলে একটু বেশি পরিমাণে, আরও বেশি পরিমাণে আপনাকে গোবর সার, আপনার 4000 থেকে 5000 কেজি গোবর সার যদি আপনি দিতে পারেন, তাহলে শুধু গোবর সারের পরে আপনি কিন্তু নেপিয়ার ঘাসটা তৈরি করতে পারবেন। আর
যদি আপনি 2000 থেকে 2500 কেজি গোবর সার আপনি দেন জমিতে, আমি যেটা করি সেটা হচ্ছে 2000 থেকে 2500 কেজি গোবর সার আমি আমার জমিতে দিয়েছি। এছাড়া আমি একর প্রতি 35 কেজি ইউরিয়া সার, 26 কেজি টিএসপি ও 20 কেজি এমপি সার একত্রে ভালোভাবে মিশিয়ে আমি জমিতে দিয়েছি। এই সার সবগুলো একসঙ্গে মিশিয়ে আপনাকে জমিতে এমনভাবে দিতে হবে যাতে সব জায়গায় আপনার সমানভাবে সারটা সমানভাবে ছিটানো হয় বা ছড়ানো হয়। কারণ যদি আপনার দেখা যাচ্ছে যে ছিটানো যদি আপনার সমান না হয়, তাহলে এক জায়গায় যদি সার বেশি পড়ে ওখানে গাছটা বেশি বড় হয়ে যাবে, আর এক জায়গায় গাছটা ছোট থেকে যাবে, সেটা আপনার কিন্তু ভালো ফলন কিন্তু আপনি আশা করতে পারবেন না। তো এরপরে কি করতে হবে, সার দেওয়ার পরে আপনাকে আরেকটা চাষ দিতে হবে, কারণ এই সারটা যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়, এই কারণে কিন্তু এটার একটা গুরুত্ব আছে যে আপনি যদি পরবর্তী সার চাষ না দেন তাহলে সারটা কিন্তু মাটির সাথে ভালো মিশবে না। তো এই যে কাজে পরবর্তীতে আপনাকে আরেকটা চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে এই জমিটাকে আবার আপনাকে মই দিয়ে সমান করে দিতে হবে। এরপরে আপনাকে এখানে কাটিং রোপণ করতে হবে। তো আমি এবার আসি যে কাটিং কিভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে রোপণ করবেন। কাটিং প্রস্তুতি, একটা আদর্শ কাটিং যদি আপনি প্রস্তুত করতে চান, তাকে আপনাকে প্রথমে গাছটাকে যে সময় এই ঘাস পূর্ণবয়স্কতা পাবে সে সময় আপনাকে গাছটাকে প্রথমে কাটতে হবে। কেটে আপনাকে একটা ছায়া জায়গায় সুন্দরভাবে রাখতে হবে এবং একটা সালার চট বা পানি ধরে রাখতে পারে এরকম কোনো কাপড় দিয়ে এটাকে ভালো করে দিয়ে ঢেকে রাখতে হবে। এবং আপনাকে সকালে এবং বিকালে 2 বার আপনাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ আর্দ্রতা যদি না পায় গাছটা কোনো মুকুল দেবে না। তো আপনি এইভাবে রেখে দেন, 4-5 দিন আপনি এভাবে পানি দেন সকাল বিকাল, দেখবেন যে এই গাছ থেকে এই বের হয়েছে আপনার শিকড় এবং মুকুল বের হয়েছে। যা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি এই 4-5 দিন রাখার পরে আমার এই যে শিকড় বেরিয়ে গেছে। আমি এখন এটাকে আমার খেতে নিয়ে যাচ্ছি। এরপরে কাটিংগুলো আপনাকে কাটতে হবে। কাটিং কাটার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে 2টো করে গিট রাখতে হবে কাটিংয়ের সাথে। একটা গিট আপনার মাটির নিচে দিতে হবে, একটা গিট মাটির উপরে থাকবে। এভাবে আপনাকে রোপণ করতে হবে। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রশি বা দড়ি দিয়ে আপনাকে ফার্স্টে একটা সারি তৈরি করতে হবে, একটা সোজা লাইন তৈরি করতে হবে, দড়ি টানিয়ে দিতে হবে। তারপর আপনাকে কাটিং রোপণ শুরু করতে হবে। কাটিংটা আপনি একটা গিট মাটির নিচে দিবেন, আর একটা গিট মাটির সামান্য উপরে রাখতে হবে। মনে রাখতে হবে যে বেশি উপরে রাখা যাবে না, সামান্য উপরে রাখতে হবে। এবং কাটিংটাকে আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রুতে হবে। কারণ এখানে একটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি কাটিংটাকে সোজাভাবে লাগান, তাহলে আপনার সোজাভাবে যে সময় লাগাবেন গিট থেকে মুকুল ছাড়তে বা গাছ বেরোতে কিন্তু ঝামেলা হবে এবং বাঁকায় যাবে, গাছটা সোজা হবে না, এতে আপনার কিন্তু ফলন ভালো হবে না। এই কারণে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে। আরেকটা কারণ আছে 45 ডিগ্রি দেওয়ার, যে আপনি যাতে সহজে পিলুটা বাঁধতে পারেন, গুঁড়ায় মাটি দিতে পারেন। তো কাজে আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনাকে গাছটা রুতে হবে। আপনার যদি কাটিং অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি 2টো কাঠি আলভাবে দিয়ে আপনি রোপণ করতে পারেন। আর যদি কাটিংয়ের স্বল্পতা থাকে আপনি একটা করে কাটিং এক একটা জায়গায় আপনি রোপণ করতে পারেন। তারপরে একটা কাটিং রোয়ার পরে আপনাকে 1 থেকে 1.5 ফিট দূরে আপনাকে আর একটা কাটিং রোপণ করতে হবে। আপনাকে একটি সারি যখন কমপ্লিট হবে সে সময় আপনাকে ওই দড়ি বা রশিটি অন্য একটা সারি তৈরি করতে হবে, অন্য একটা সারিতে দিতে হবে।
আর একটা দ্বিতীয় সারি যে সময় আপনি করবেন, একইভাবে আপনাকে দড়িটা টানিয়ে দিতে হবে যাতে লাইনটা সোজা হয়। সারিটা যদি সোজা না হয় তাহলে আপনার পরে পিলু বাঁধতে হবে, পানি নিষ্কাশনের সমস্যা হবে আপনার, কিন্তু সেই সময় কিন্তু আপনার চাষে বাধাগ্রস্ত হতে পারে। কাজে আপনাকে অবশ্যই দড়িটা নিয়ে সুন্দরভাবে সাজিয়ে লাইন সোজা করে আপনাকে রুতে হবে। মনে রাখতে হবে একটি সারি থেকে আর একটা সারির দূরত্ব 1.5 থেকে 2 ফিট হলে ভালো হয়। 1.5 থেকে 2 ফিট হলে ভালো হয়। আপনি যদি 2 ফিটের বেশি দেন, অনেকে দেখছি যে 3 ফিটও দেয়। তো আমার মনে হয় যে 2 ফিট দিলে ভালো হয়, কারণ বেশি দিলে আপনার জায়গা কিন্তু আপনার বেশি লেগে যাবে, অল্প গাছ লাগাতে পারবেন, ফলন কমে যাবে। আবার আপনি যদি 1.5 ফিটের নিচেই আরো কম দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলন ভালো হবে না। কারণ আপনি কোনো সময় ভাববেন না যে ঘন যত বেশি ঘন লাগানো হবে তত ফলন পাবো, সেরকম কিছু না। কারণ এই গাছটা পর্যাপ্ত আলো বাতাস যাতে পায়, এই কারণে কিন্তু আপনাকে একটু দূরে লাগাইতে হবে। তো আমার সাজেশন, আপনি 1.5 থেকে 2 ফিট করে একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব রাখেন। এর কম বা বেশি না করাটাই ভালো হবে। ঘাসের পরিচর্যা, আপনি কাটিং লাগানোর পরে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, এবং পানি বেশি দিতে হবে এই কারণে, কাঠিংয়ের গোড়া যদি আপনার ফাঁকা থাকে তাহলে কিন্তু ওই কাঠিটির মরে যেতে পারে। এই কারণে প্রচুর পানি দিয়ে একদম ডুবো পানি দিয়ে ভিজায় দিতে হবে। প্রথম পর্যায়ে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে পানি দিতে হবে। কারণ হচ্ছে যে প্রথমে যাতে সহজে শিকড় এবং সে মুকুল দিতে পারে, এই কারণে আপনাকে প্রথমে প্রতি সপ্তাহে আপনাকে পানি দিতে হবে। তারপরে গাছটা যখন আপনার মুকুলটা একটু বড় হয়ে যাবে, আপনার 6 ইঞ্চির মতো হয়ে যাবে, সে সময় আপনি দেখা যাচ্ছে মাসে 2 বার আপনার পানি দিলে চলবে। গাছটা যখন আপনার বড় হয়ে যাবে, মাসে 2 বার করে যদি আপনি সেচ দেন, পানি দেন, তাতে কিন্তু চলবে। এটা পানি দেওয়া ডিপেন্ড করে আপনার জমির পরে এবং সিজনের পরে। জমি যদি আর্দ্র থাকে তাহলে আপনার আর্দ্রতা বিবেচনা করে আপনাকে পানি দিতে হবে। বর্ষাকালে সেচের প্রয়োজন নাই। বর্ষাকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, মাটি ভিজা থাকে, আপনার সেচের প্রয়োজন নাই। শুষ্ক মৌসুমে আপনাকে মাসে 2 বার পানি দিতে হবে জমির আর্দ্রতা বিবেচনা করে। এরপরে আপনার যখন 6 মাস হয়ে গেল, তারপরে আপনাকে 6 মাস না, যখন আপনার মাসখানেক হয়ে গেল, 1 মাস হয়ে গেল, সেই সময় আপনাকে এর গোড়া থেকে আগাছাগুলো আপনাকে আবার বেছে দিতে হবে। দেখবেন যে প্রচুর আগাছা হয়েছে ফিরে, সেই সময় আগাছাগুলো উঠাই দিতে হবে। উঠাই দিয়ে এবার আপনি যে মুকুলগুলো হয়েছে, যে গাছগুলো আপনার হয়েছে, ওর গোড়ায় একটু আপনাকে মাটি দিতে হবে। কারণ মুকুল বা গাছের গোড়ায় যদি মাটি না থাকে তাহলে ও তো ভালোভাবে পুষ্টি নিতে পারবে না। কাজে একটু দিয়ে আপনার হালকা ফিলু বিঁধে দিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সামনে আনতে পারি। সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আমার পরবর্তী বা অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি লাইক দিন, শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন।